হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক যে টেস্ট চলছে তার জিওগ্রাফির একদম কোশ্চেন থেকে সাজেশন নিয়ে এসেছি। কোশ্চেন দেখে দেখে তোমরা উত্তর করো, পুরোপুরি ফুল মার্ক উত্তর নিয়ে এসেছি আমি। অতএব তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং উত্তরগুলো লিখে নিয়ে যাবে, রাত জাগে উত্তরগুলো লিখে নিয়ে যাবে। অবশ্যই তোমরা যখন উত্তরগুলি করবে প্রশ্নগুলি দেখে দেখে করবে, আনজাদে করতে যাও না, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই প্রশ্নগুলি আসবে, এই উত্তরগুলি তোমরা করবে। চলো আমি কোশ্চেন শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের যে ক বিভাগে আছে নিম্নলিখিত সঠিক উত্তর নির্বাচন করো, এটি করতে হবে। আমি কোশ্চেন পড়ব, উত্তরগুলি বলে বলে যাব, ঠিক আছে? আগেই আমি দাগ দিয়ে রেখেছি যাতে বেশি সময় নষ্ট না হয়, সেই জন্য। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক শক্তিশালী হলো কোন নাম? অপশন কয়ে আছে নদী হবে। 1-2 প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয়? বদ্বীপ বলা হয়। ডিমের কুড়ি বলা হয় যে ভূমিরূপকে, এটা ডিমের ঝুড়ি হবে। কুড়ি টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোশ্চেন যে বানিয়েছে তার। যাই হোক, ড্রামলিন হবে এটার উত্তর। পরে এটা লেমান বালিয়াড়িকে বলা হয়, লেমান হবে না, এটা চলমান হবে। চলমান বালিয়াড়িকে বলা হয় দ্রিয়ান, তোমরা সকলেই জানো। 5-টা দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদীর খাতকে বলা হয় কি? ওয়াদি। কি বলা হয়? ওয়াদি। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। ভারতের মাঝ বরাবর যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট, ঠিক আছে? কন্যাকুমারী আমাদের মূল ভূখণ্ডের বটে, এখানে ইন্দ্রা পয়েন্ট হবে, তোমরা কনফিউজ হও না। শিবালিক ও হিমালয়ের মধ্যে যে উপত্যকা, সেই উপত্যকাকে বলা হয় কি? দুন। একটা দুন বটে, ঠিক আছে? পরে প্রশ্নটা দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। আম্র বৃষ্টি দেখা যায় নিম্নলিখিত কোন রাজ্যে? এটার উত্তর হবে কেরালা। চলো আগে দিকে যাচ্ছি। কোনটি বাগিচা ফসল নয়? বাগিচা ফসল কোনটি নয়? গম বাগিচা ফসল নয়। ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? যাকে বলা হয় তা হচ্ছে জলপথকে, ঠিক আছে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে, তা হলো বেঙ্গালুরুকে। বিভাগ গ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ ও অশুদ্ধ। যে জায়গায় শুদ্ধ যেটা, সেটার জায়গায় সু লিখবো, আর অশুদ্ধ জায়গায় অ, ঠিক আছে? ক্ষয়সীমার প্রবর্তক হলো পাওয়েল, একদম ঠিক, শুদ্ধ। শিব বালিয়াড়ি হলো তির্যক বালিয়াড়ির উদাহরণ, এটা অশুদ্ধ। আর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বলা হয়, একদম শুদ্ধ। পেট্রোলিয়াম শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, শুদ্ধ। জাপানকে ফিওডের দেশ বলা হয়, অশুদ্ধ, জাপান নাই, এটা নরওয়ে হবে, এটা অশুদ্ধ, ঠিক আছে? সার্ক এর সদর দপ্তর কলকাতা, অশুদ্ধ। একদিকে বাড়ি। ধান হলে একটি জায়দ শস্য, না, ধান জায়দ শস্য না, অশুদ্ধ। ভারতের বর্তমান অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব 400 জন, এটা অশুদ্ধ। শূন্যস্থান পূরণ করো, এই শূন্যস্থানগুলি আমরা পড়ব, চলো করছি। বহির্জাত শক্তির মাধ্যমে ভূমিভাগের সমতলীকরণকে বলে পর্যায়ন। সমপ্রায় ভূমিতে অনুচ্চ টিলাকে বলা হয় মনাডং। আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো মালাস্পিনা। ভারতের উচ্চতম অংশ আমরা গডউইন অস্টিনকে ধরতে পারি। যাই হোক, 6টি করতে হবে, আমি 6টি তোমাদের করে দিয়েছি, ওটি আমি আর ধ্যান দিইনি, ঠিক আছে? সাতপুরা পর্বত একটি স্তূপ পর্বত। পূর্ব রেলের সদর দপ্তর হলো কলকাতা। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্য প্রথম, তামিলনাড়ু, ঠিক আছে? ভারতের কফি রাজধানী নামে পরিচিত কর্ণাটককে কফি রাজধানী বলা হয়। চলো আগে দিকে যাই। অবশ্যই তোমাদেরকে বলবো, সব প্রশ্ন যেহেতু করে রেখেছি, পুরো ভিডিওটি তোমরা একবার দেখে নিয়ে যেও, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 2টি বা 1টি শব্দে উত্তর দিতে বলছে। ভারতের বৃহত্তম নদীর দ্বীপ কোনটি? মাজুলি দ্বীপ। পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? গ্রিনল্যান্ডের জ্যাকব সাভো আইব্রো। ভারতের পরে দেখো,
তিনেরটা 2-3। ভারতের বর্ষাকাল কোন বায়ুর প্রভাবে হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। পরের কোশ্চেন, ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে, তোমরা সকলেই জানো। 5 নাম্বারটা, SMS এর পুরো নাম কি? শর্ট মেসেজিং সার্ভিস। পরেরটা, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? গুজরাটের কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, গুজরাটের কান্ডালা। ওকে। মরুস্থলী শব্দের অর্থ কি? উত্তর, মৃতের দেশ। শিলাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? হামাদা। বাম দিকের সাথে ডান দিকের মেলাও, এগুলি তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। আমি অবশ্য মিলিয়ে রেখেছি, তোমাদের টেনশন করতে হবে না। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার। চিল্কা, চিল্কা হ্রদ কোথায় আছে? উড়িষ্যায়। লয়েস বায়ুবাহিত বালু সঞ্চয়, এটা লয়েস ভূমির কথা বলছে। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, স্যার কীরকম ভাবে? ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ, ঠিক আছে। চলো বিভাগ গয়ে চলে এসেছি। 2-1 কথায় উত্তর দাও। পর্যায়ন কি? পর্যায়ন, উত্তর, ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এত দূর লিখবে হয়ে যাবে, তবুও তোমরা চাইলে এটাও লিখতে পারো। এক কথায় বলা যায় অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। 3-2, কেম কাকে বলে? দেখো অথবা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, অথবা কোশ্চেন দেওয়া আছে, জয়টি করতে বলছে, আমি ততটি করেছি, তোমরা চিন্তা করো না, অথবাগুলি আমি করেছি, ঠিক আছে। উত্তর কি এর? হিমবাহের শেষ প্রান্তে হিমবাহ বাহিত শিলাখণ্ড, বালি, কাকর, কাদা প্রভৃতি পদার্থকে যখন হিমবাহ গলিত জলধারা বহন করে নিয়ে গিয়ে কোনো বড় জলাভূমি বা হ্রদে সঞ্চয় করে ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ গড়ে তোলে, তখন তাকে ক্যাম বলে। পরে কোশ্চেন 3-3টা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? যে উন্নয়ন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষের সার্বিক উন্নতি সুনিশ্চিত করে, সেটি হলো ধারণযোগ্য উন্নয়ন। আগে দিকে বাড়বো। মৌসুমী বিস্ফোরণ কি? উত্তর, গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণতার কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, এটা পূর্ব হবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রতি বছর গড়ে 5 জুন তারিখে সর্বপ্রথম কেরালা বা মালাবার উপকূলে এসে পৌঁছায়। এরপর মালাবার উপকূলের পশ্চিম ঘাট পর্বতের প্রথম বাধা পেয়ে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ প্রচুর ঝড় বৃষ্টি ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বলে। 3-5টা দেখো, সামাজিক বন সৃজন কি? উত্তর, উত্তর কি? সমাজ ও পরিবেশের সুরক্ষার পাশাপাশি মানুষের ক্রমশ চাহিদা পূরণ করার জন্য জনগণের সহযোগিতা উন্মুক্ত জমিতে যে বন সৃজন করা হয় তাকে সামাজিক বন সৃজন বলে। আগে দিকে যাব। অনুসারী শিল্প, অনুসারী শিল্প কাকে বলে বা অনুসারী শিল্প কি? উত্তর, কোন শিল্প থেকে উৎপন্ন পণ্য বা বস্তুকে, এটা একটু দূর হয়ে গেছে, তোমরা সামনে লিখবে, বস্তুকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে অন্যান্য সমস্ত শিল্প গড়ে ওঠে, সেই সমস্ত শিল্পকে মূল শিল্পটি অনুসারী শিল্প বলা হয়। এত দূর লিখবে তোমরা। উদাহরণ দেওয়ার যদি সময় পাও দিয়ে দিবে একটা উদাহরণ। উদাহরণ কি দিয়েছি? পেট্রোরসায়ন, ঠিক আছে। এটা হবে না, এটা তোমরা কেউ করো না, এটা হবে না। চলো তোমরা পেট্রোল রসায়ন শিল্পের উদাহরণটা করতে যাও না, যদিও করতে যাও তো পেট্রোল রসায়ন শিল্পটা তোমরা দেখে নিয়ে করে নেবে, ঠিক আছে। আমি আর ভিডিওটা বড় করার জন্য উদাহরণটা পড়ছি না, তোমাদের জন্য অবশ্যই আমি লিখে রেখেছি। বিভাগ গয়ে আমরা চলে এসেছি। বিভাগ গ সংক্ষিপ্ত ব্যাখ্যা, মানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমেই আছে যেটা 4-এর 1, 4-এর 1 বারখান ও ড্রামলিনের পার্থক্য। দেখো বারখান আর ড্রামলিন,
ধারণা, এইদিকে আমি বৈশিষ্ট্যগুলো লিখেছি, তোমরা দেখে রাখো, এইদিকে আমি বৈশিষ্ট্যগুলো লিখেছি, ঠিক আছে। এটা ধারণা দেওয়া আছে, বৈশিষ্ট্য, সৃষ্টি বৈশিষ্ট্য, ঠিক আছে, আকৃতি বৈশিষ্ট্য, অবস্থান, এগুলো বৈশিষ্ট্য বটে, আর তারপরে আমি পার্থক্যটি করেছি। ওকে, চলো। ধারণা কি আছে? বারখান হলো বালির স্তূপ আর ড্রামলিন হলো শিলাখণ্ডের স্তূপ। সৃষ্টি একটি বায়ুর সঞ্চয় কার্যের, এটি বায়ুর, একটি হবে না, এটি হবে, এটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। আর এটি ড্রামলিন, এটি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। এই কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হইতে, এটা আমার ভুলবশত টাইপিং এর সময় চলে এসেছে, এইটা হবে এইদিকে, ঠিক আছে, এইদিকে। যাই হোক, আকৃতি, এটি দেখতে অর্ধবৃত্তাকার বা অর্ধচন্দ্রাকৃতির হয়। আর ড্রামলিন কি? এটি দেখতে উল্টানো নৌকা বা চামচের মতো হয়। অবস্থান, বারখানের অবস্থান ধুধু মরুভূমির মাঝে অত্যন্ত শুষ্ক পরিবেশে দেখা যায়। আর ড্রামলিন পর্বতের পাদদেশে শীতল ও আর্দ্র পরিবেশে দেখা যায়, ঠিক আছে। চলো আগে দিকে যাচ্ছি। 4-2 ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণটা প্রথমে লিখবো। উত্তর, মৃত্তিকা ক্ষয়ের কারণ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি কারণে মৃত্তিকা ক্ষয় হয়। প্রাকৃতিক কারণ লিখেছি। প্রাকৃতিক কারণ 1 নাম্বার, খুব বেশি বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠ জলপ্রবাহ তীব্র হয়। ওজন নিম্নচাপ ঢাল বরাবর, ও এই জনটা হবে না, ও নিম্ন ঢাল বরাবর গড়িয়ে যাওয়ার সময় উপরের স্তরের ক্ষয় করে। 2 নাম্বার, বায়ু প্রবাহের দ্বারা ভূমিক্ষয় সাধারণত উদ্ভিদ শূন্য মরু অঞ্চলে শিথিল ও শুকনো মাটি এবং বালুকণা বায়ু প্রবাহের ফলে একই স্থান থেকে অন্যত্র উড়ে যায়। এতে মাটির জৈব ও অজৈব উপাদান অপসারিত হয়ে যায়, একে বায়ু প্রবাহ দ্বারা ভূমিক্ষয় বলে। 3 নাম্বার, সমুদ্র তরঙ্গ দ্বারাও ভূমিক্ষয় হয়। মনুষ্য সৃষ্টি কারণ বা মানুষের দ্বারা ভূমিক্ষয়ের কারণ, অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, এর ফলে মাটি ক্ষয় হয়। পশুচারণ এবং বৈজ্ঞানিক উপায়ে কৃষিকার্যের ফলে, অবৈজ্ঞানিক এটা হবে, ঠিক আছে, বৈজ্ঞানিক হয়ে গেছে আমার, এটা অবৈজ্ঞানিক হবে। তো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, এটা ও হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে যায়, এখন করছি তো। অবৈজ্ঞানিক, ঠিক আছে। চলো, অবৈজ্ঞানিক কারণ, অবৈজ্ঞানিক উপায়ে কৃষিকার্যের ফলেও, যেমন ঝুম চাষ, এর ফলে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়। মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি, ঠিক আছে, এখানে দেখো কারণ বলেছে, ওই জন্য কারণ প্রথমে, ফলাফল বলেছে, তাই ফলাফলটা এখানে লিখেছি আমি। 1 নাম্বার, উর্বরতা হ্রাস। মৃত্তিকা ক্ষয়ের কারণ শীর্ষ মৃত্তিকা স্তর অপসারিত হয়ে যাওয়ায় মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়। 2 নাম্বার, বন্যার প্রকোপ বৃদ্ধি। ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা নদী খাতে সঞ্চিত হওয়ায় নদী অগভীর হয়ে যায়। ফলে, এটা চলে লেখা গেছে, এটা হবে ফলে, ঠিক আছে। ফলে বর্ষার অতিরিক্ত জল নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে দুকূলে উপচে বন্যার সৃষ্টি করে। 3 নাম্বার, ভূমিধস বৃদ্ধি। পার্বত্য ও মালভূমি অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের কারণ এই ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পায়। কারণে, এটা কারণ এ হবে না, কারণে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পায়। আমি স্বীকার করছি আমার টাইপিং টুকটাক মিস্টেক হয়ে গেছে, কারণ খুব বেশি স্পিড টাইপ করেছি তাই। চলো ঠিক আছে, যাই হোক, তোমরা ম্যানেজ করবে। ভুল উত্তরগুলি একদম ঠিক আছে, ঠিক আছে, কোথাও কোথাও বানানগুলি একটু একার এগুলি ডিস্টার্ব হয়ে গেছে। আগে দিকে যাচ্ছি। দেখো তাহলে, অবরোহণ ও আরোহণ এর মধ্যে পার্থক্য, ঠিক আছে। আমি বৈশিষ্ট্য লিখে লিখে উত্তরটি লিখেছি যাতে তোমরা নাম্বার বেশি পাও, তাই, ঠিক আছে। উচ্চতার পরিবর্তন তোমরা এরকম ভাগ করে নিয়ে 2 সাইডে লিখতেও পারো, ঠিক আছে। 3টা হলে ঘর করবে তোমরা, এদিকে একটা বৈশিষ্ট্যগুলি লিখবে, এদিকে অবরোহণ, এদিকে আরোহণ, ঠিক আছে। উচ্চতার পরিবর্তন, বহির্জাত শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস করার প্রক্রিয়াকে অবরোহণ বলে। বহির্জাত ও প্রাকৃতিক শক্তির দ্বারা
ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে আরোহণ বলে। দুই নম্বর নিয়ন্ত্রক। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের মাত্রার ফলে, এটা পরে হবে না, ফলে হবে, প্রক্রিয়া নির্ভরশীল, এই প্রক্রিয়া নির্ভরশীল। আর আরোহণটা কি? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির পরিবহন ও সঞ্চয় কার্যের মাত্রার উপর এই প্রক্রিয়া নির্ভরশীল। প্রধান কাজ। ভূত্বকের শিলা সমূহকে নগ্ন করে দেওয়া হলো অবরোহণ এর প্রধান কাজ। অন্যদিকে ক্ষয়জাত পদার্থকে অন্যত্র একত্রিত করা ও জমা করা হলো অবরোহণ এর প্রধান কাজ। ফলাফলটা দেখো, ক্ষয়জাত ভূমিরূপ ও ভূমির ঢাল তৈরি হয় অবরোহণে, আর আরোহণে সঞ্চয়জাত ভূমিরূপ ও ঢালের সমতা লাভ হয়। তোমরা ভাগ করে নিয়ে এই রকমটাই লিখবে, ঠিক আছে? একদিকে বৈশিষ্ট্য, একদিকে অবরোহণ, একদিকে আরোহণ, ঠিক আছে? পূর্ণচ্ছেদ দেওয়া আছে, শেষের পূর্ণচ্ছেদগুলি আরোহণ আর আগেরটা এটা অবরোহণ, ঠিক আছে? চলো, পুনঃ রপ্তানিকারী বন্দর কাকে বলে? এই কোশ্চেনটা করছি, উত্তর। যে বন্দরের মাধ্যমে পণ্যদ্রব্য আমদানিকৃত পণ্যদ্রব্য সঞ্চয় অথবা পুনরায় রপ্তানি করা হয় তাকে পুনঃ রপ্তানিকারক বন্দর বলে। যেমন কলকাতা বন্দর, কমা হবে এইখানটা একটা, লন্ডন বন্দর, এগুলি পুনঃ রপ্তানিকারী বন্দরের উদাহরণ। আগে দিকে বাড়ি। উয়া বিভাগে দেখো তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করতে বলেছে। যদিও আমার এইখানে চিত্রগুলি আমি লিখিনি, আমার নিচে ছবিটি দেওয়া আছে, ঠিক আছে? আমি চাই তোমরা একবার স্ক্রিনশট মারলে যেমন পুরো উত্তরটি চলে আসে, সেই জন্যে আমি মানে এই জায়গাটা খালি রেখেছি, ঠিক আছে? তাহলে উত্তরটা পড়ছি আমি, তোমরা এরকমভাবে প্রথমে পয়েন্ট দিবে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথে তিনটি কাজ করে। নদীর গতিপথে তিনটি কাজ করে: ক্ষয়, বহন এবং সঞ্চয়। এগুলির মধ্যে নদীর ক্ষয় কার্যের ফলে যেসব ভূমিরূপ গঠিত হয় তার তিনটি নিম্নে আলোচনা করা হলো। হাইফেন দিয়ে উত্তরটা লিখছি। 1 নম্বর, আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। শুষ্ক, এটা প্রায় হবে, ঠিক আছে? এত বেশি মিস্টেক হয়ে গেছে, কি বলবো তোমাদের। শুষ্ক বা প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে আয় আকৃতির নদী উপত্যকা সৃষ্টি হয়। কারণ বৃষ্টিপাতের স্বল্পতার জন্য নদী উপত্যকাগুলির পার্শ্বদেশের বিস্তার কম, কিন্তু ভূমির ঢাল বেশি হওয়ায় নদীগুলি নির্ণয় বেশি হয়। এজন্য নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয়। শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে সংকীর্ণ ও গভীর আয় আকৃতির উপত্যকাকে বলা হয়, এখানটায় আয় আকৃতির উপত্যকাকে ক্যানিয়ন বলা হয়, এখানটায় হবে, ঠিক আছে? কি হয়ে গেছে, শুধু এটা হবে ক্যানিয়ন বলা হয়। এই বানানটা তোমরা লিখে দিবে এইখানটায়, ঠিক আছে? চলো, ক্যানিয়ন বলা হয়। উদাহরণ: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 2 দেখো ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। উৎপত্তি, এটাই উৎপত্তি, চাইলে এখানটায় তোমরা উৎপত্তি দিয়ে লিখতে পারো, ঠিক আছে? খুব ভালো হবে। আর্দ্র অঞ্চলে নদীর উচ্চ পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীগুলি প্রবল বেগে নিম্নক্ষয় করে। এরূপ নিম্নত্ব এর কারণে নদী উপত্যকাগুলি যেমন সংকীর্ণ ও গভীর হয়ে ওঠে, তেমনি আবহবিকার পুঞ্জিত ক্ষয় এর প্রভাবে কিছু পরিমাণ চলে। ফলে নদী উপত্যকা আগের থেকে চওড়া হয়ে ইংরেজি ভি আকৃতির মতো ভি অক্ষরের মতো আকৃতি ধারণ করে। অতি গভীর ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত। উপত্যকা কাকে লেখা আছে, এটা উপত্যকা কি হবে, উপত্যকাকে গিরিখাত বলা হয় বা গিরিখাত
বলা হয় গিরিখাত, ঠিক আছে। উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত। জলপ্রপাত দেখো, উৎপত্তি। নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনো স্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা স্তর ওপরে নিচে আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে প্রবল স্রোতে ওপরের কঠিন শিলা স্তর ধীরে ধীরে হওয়ার ফলে নিচের কোমল শিলা স্তর বেরিয়ে পড়ে। এটা ক্ষয় হওয়ার ফলে হবে, ঠিক আছে। ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে নিচের কোমল শিলাস্তর বেরিয়ে পড়ে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে সেখানে খাড়া ঢাল এর সৃষ্টি হয় এবং নদীর স্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নিচে আছড়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। উদাহরণ ভেনেজুয়েলার কেরানি নদীর উপনদী চুরান নদীর গতিপথে সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে। চলো দেখো, তোমাদের আবার বলছি, কোনো জায়গায় বানান ভুল হয়ে গেছে, কারণ আমি অনেক স্পিডে টাইপিং করেছি। এখন আমি টাইপিং করে নিয়ে ভিডিওটি বানাচ্ছি, তাই তোমাদের বলবো ভিডিওটি যে কোনো টুকটাক ত্রুটি অবশ্যই ইগনোর করা যায়, কিন্তু তোমরা চেষ্টা করে ঠিক করে লিখবে এগুলিকে। চলো আগের দিকে যাই। এই দেখো, তোমাদের ছবি দেওয়া আছে, জলপ্রপাতের ছবি এটি। হ্যাঁ, এটি আই আকৃতির উপত্যকার ছবি, আর এটি ভি আকৃতির উপত্যকা বা গিরিখাতের ছবি। এইরকম তোমরা আঁকবে কিন্তু, ঠিক আছে। আই আকৃতির এটা আঁকতে ভুলো না, ভি আকৃতির এটা আঁকতে ভুলো না, আর জলপ্রপাত এইটা আঁকতে ভুলো না, ঠিক আছে। তোমরা ভিডিওটি তো দেখে নিয়ে তোমাদের স্কুলের যত বন্ধু আছে যাকে যেন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। এই ভিডিওটিতে যেমন সব কোয়েশ্চেন করা আছে, তো সবাই লাভটা উঠায়, ঠিক আছে। সবাই লাভটা উঠায়। আমি চাই যে সবাই খুব বেশি নাম্বার তুলুক, তাই তোমাদের বলছি, আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, অবশ্যই এটিকে শেয়ার করে দাও। ফেসবুকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, যে জায়গায় পারবে শেয়ার করে দাও। স্কুলে গিয়ে বন্ধুদের বলে দাও যে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, আমাদের ড্রিমল্যান্ড কোচিং ইউটিউব চ্যানেলটিতে একটা আজকের কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে লেখো, ঠিক আছে। স্ক্রিনশট করে নিয়ে যেভাবে তারা সাহায্য পাবে সাহায্য করার চেষ্টা করো একটু। চলো আগে দিকে যাই। এই দেখো 5, ওকে। পরের কোশ্চেন, বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এই নাম্বারটা আমার মনে হচ্ছে ভুল আছে নাকি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। বদ্বীপ, উত্তরগুলি মিলবে, নাম্বারগুলি আবার বলছি একটু দেখে করবে। বদ্বীপ সৃষ্টি অনুকূল পরিবেশ। বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলি হলো, হাইফেন দিয়ে নিয়ে আবার লিখতে শুরু করছি। অবক্ষেপণের হার বেশি। মোহানায়, এটা মোহানায় হবে, মহানায়ক হয়ে গেছে। মোহানায় নদীর অপর হার সমুদ্র স্রোতের অপসারণ হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন। রসৌ হলে ভালো হয়। 2 নম্বরটা দেখো, সুদীর্ঘ নদী ও বেশি উপনদী। নদীর জলের সঙ্গে যাতে বেশি পরিমাণে পলি আসে সেই জন্য নদীকে সুদীর্ঘ হতে হবে, পাশাপাশি নদীর উপনদীর সংখ্যা বেশি হতে হবে। নদীর স্রোত কম হওয়া। নদীর মুখে বা মোহানাতে, এটা মহামায়াতে হয়ে গেছে, মোহানাতে পলি জমতে পারে, সেই জন্য নদীর স্রোত কম হওয়া দরকার। তাহলে কি নদীর মুখে বা মোহানাতে পলি জমতে পারে, সেই জন্য নদীর স্রোত কম হওয়া দরকার। পরেরটা দেখো, সমুদ্রের ঢাল কম হওয়া। সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে সেখানে সমুদ্রের ঢাল কম হতে হবে, না হলে অবক্ষিপ্ত পলি গভীর সমুদ্রে তলিয়ে যাবে। পরের পয়েন্ট, জোয়ার ভাটার প্রভাব কম থাকা। মোহানায় আবার ভুল হয়ে গেছে, চলো। মোহানায় জোয়ার ভাটার প্রভাব কম থাকলে সহজে বদ্বীপ গড়ে ওঠে। বিপরীতমুখী বায়ুপ্রবাহ, আংশিক বেষ্টিত সমুদ্র এবং নদী মোহানার সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়োজন। চলো আগে দিকে যাই, ঠিক আছে।
কোশ্চেনগুলি ঠিক আছে, এবার নাম্বারটাও ঠিক আছে। ভারতের চা অথবা ধান চাষের অনুকূল পরিবেশগুলি যে কোনো একটি আলোচনা করো। চা অথবা ধান যে কোনো একটি, তো আমরা ধানটি করেছি। ওকে, ধান চাষের অনুকূল পরিবেশ, উত্তর ধান চাষের অনুকূল পরিবেশ। ভারতের প্রধান কৃষিজ ফসল হলো ধান। ধান উৎপাদনের জন্য অনুকূল পরিবেশগুলি হলো, হাইফেন দিয়ে শুরু করেছি। 1 নম্বর প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও উষ্ণ আর্দ্র পরিবেশে ধানের চাষ হয়। উষ্ণতা, ধানের চাষের জন্য গড়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। বৃষ্টিপাত, ধান চাষের জন্য বার্ষিক 100 সেমি, এটা 100 থেকে 200 সেমি বা সেন্টিমিটার বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধানের চারা বড় হওয়ার সময় প্রতি মাসে 12.5 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয়। পাশাপাশি ধান কাটার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজন। মৃত্তিকা, 2 নম্বর পয়েন্ট মৃত্তিকা। দোআঁশ মাটি ও পলি মাটি। দোআঁশ মাটি, ঠিক আছে, দোআঁশ মাটি থেকে লিখবে, ওর এর বর এগুলো লেখার দরকার নেই, মিস্টেকে হয়ে গেছে। দোআঁশ মাটি এবং নদী উপত্যকার পলি মাটি ধান চাষের পক্ষে আদর্শ। অপ্রবশ্য কাদামাটি, পলি মাটির নিচে ও প্রবশ্য কাদামাটির স্তর থাকলে জমিতে জল জমে থাকে। এটা প্রবেশ্য হবে না ডিয়ার স্টুডেন্ট, এটা হবে অপ্রবেশ্য, কারণ প্রবেশ্যতে কাদা জমে থাকতে পারে না, হলে তো জলটি এটা তোমরা করে নেবে, কারণ আমি যদি টাইপ করতে যাই তাহলে আমার কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এটাই অপ্রবেশ্য হবে, ঠিক আছে। অপ্রবেশ্য কাদা মাটির স্তর থাকলে জমিতে জল জমে থাকে, যা ধান চাষের পক্ষে সহায়ক হয়। ভূমির প্রকৃতি, জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালো জন্মায়, তাই নদী উপত্যকা ও বদ্বীপ সমভূমি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। ভূমির উচ্চতা, সাধারণত সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে ধান চাষ হয়, তবে কেরলের আলাপ্পুজা জেলাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার চেয়ে নিচু অঞ্চলে ধান চাষ হয়। আবার দেহরাদুন কাশ্মীর উপত্যকাতেও ধানের চাষ হয়, মানে ওগুলি সমুদ্র তলের চেয়ে উচ্চতায় আছে, তবুও ধানের চাষ হয় বলতে চাই। ওকে, চলো আগে দিকে যাই। অর্থনৈতিক পরিবেশ 1 নম্বর পয়েন্ট দিয়েছি, সেই ধান চাষের অর্থনৈতিক পরিবেশ। হুগলি ছিল প্রাকৃতিক পরিবেশ, এটা অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, জমি কর্ষণ করা, আগাছা পরিষ্কার করা, চারা লাগানো, শস্য ঝাড়াই করা প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অন্যান্য অর্থনৈতিক পরিবেশ কি কি দরকার? উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। এসবের জন্য প্রচুর মূলধনেরও প্রয়োজন হয়। সর্বোপরি চাহিদা ও বাজার ধান চাষকে প্রভাবিত করে। তাছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা ধান চাষকে একটি বাণিজ্যিক ফসল রূপে পরিণত করে। চলো আগের প্রশ্নের দিকে চলে যাই। 5-এর 2-এর 4-এর প্রশ্নটি করেছি, ঠিক আছে। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের সমস্যাগুলি নিম্নে আলোচনা করা হলো। ভারতের দ্রুত বেড়ে চলা নগরায়নের জন্য নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যা সুস্থভাবে বেঁচে থাকার অন্তরায়। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলি হলো অপরিকল্পিত, 1 নম্বর পয়েন্ট কি দিয়েছি, অপরিকল্পিত নগরায়ন। চণ্ডীগড় এর মতো হাতে গোনা 2-1টি শহর বাদ দিয়ে ভারতের অধিকাংশ শহরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই শহরগুলিও যত্রতত্র বাসস্থান, সড়কপথ, অফিস, আদালত, শিক্ষাকেন্দ্র, ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায়। এর ফলে বেশিরভাগ শহরে পরিবেশ ঘিঞ্চি প্রকৃতির, যা শহরগুলির সামগ্রিক অবস্থার অবনতি ঘটিয়েছে। এইটা হবে না। 2 নম্বর পয়েন্ট মানুষের শহরমুখী প্রবণতা। শহর এবং গ্রামের উন্নয়নের পার্থক্যের জন্য ভারতে গ্রাম থেকে
শহরে আসার প্রবণতা খুব বেশি। গ্রামের তুলনায় শহর নগরে উন্নত জীবনযাত্রার সুবিধা, কর্মস্থান ও উন্নত পরিষেবার সুযোগ থাকার কারণে গ্রামের বহু মানুষই এখন শহরমুখী। কিন্তু এইসব মানুষদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল এবং অদক্ষ বলে শহরগুলিতে বেকারত্ব, বাসস্থানের সমস্যা, বস্তির উদ্ভব, নানাবিধ রোগের প্রকোপ প্রভৃতি সমস্যা খুব বেশি। পরিকাঠামোর অভাব, উন্নত মানের বাসস্থান, প্রশস্ত রাস্তা, উন্নত মানের শিক্ষা ও চিকিৎসার সুযোগ, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে শহর নগরের পরিকাঠামো। কিন্তু ভারতের অধিকাংশ শহরে দুর্বল পরিকাঠামোর ক্রমাগত জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার ফলে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ ও জল নিকাশির অবস্থা অত্যন্ত ভয়াবহ। যেমন বাসস্থানের সমস্যা, ভারতের অধিকাংশ শহরে বাসস্থানের সমস্যা প্রকট। বাসস্থানের অভাবে বহু মানুষ রেল লাইনের পাশে, রাস্তার ধারে, খাল পাড়ে অত্যন্ত দূষিত বিপদসংকুল পরিবেশে বসবাস করে। প্রায় প্রতিটি শহরে অগণিত মানুষ বস্তিতে, ঝুপড়িতে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। মুম্বাই, কলকাতা প্রভৃতি শহরে বাসস্থানের সমস্যা খুবই বেশি। পরিবহনের সমস্যা, শহর নগরে রাস্তায় যানবাহন বেশি, অথচ অপরিকল্পিত নগরায়নের জন্য রাস্তাগুলি সংকীর্ণ, যানবাহনের গতি অত্যন্ত মন্থর বা যানজট একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। স্বাস্থ্যের সমস্যা, শহর ও নগরের শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। আবর্জনা, জলাভূমি, নর্মদা থেকে নানা পতঙ্গবাহিত রোগ, বস্তিতে জলবাহিত রোগ, পুষ্টি সমস্যা শহরের মানুষকে ভোগায়। তাছাড়া শহরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি থাকায় শিক্ষা ব্যবস্থা উন্নত, যদিও অপরিকল্পিত নগরায়ন বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণ করতে পারে না। এমনকি ভারতের বেশিরভাগ শহরে জল নিকাশি ব্যবস্থা অনুন্নত। একটু বেশি বৃষ্টি হলে শহর জল প্লাবিত হয়। এইটাই প্যারা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এইখানটায়, হ্যাঁ, এইখানটায় যদি তোমরা প্যারা চেঞ্জ করো তাহলে উত্তরটি কিন্তু ব্যাপক লাগবে। এই জায়গাটায় লাস্টে উপসংহারের মতো এইখানটা থেকে লিখবে, তাছাড়া, ঠিক আছে? চলো আগে দিকে যাই। দেখো তোমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপটিও করে রেখেছি। ওকে, ম্যাপটির মধ্যে তোমাদের কি কি আছে আমি বলে দিচ্ছি। 1 মিনিট, কোশ্চেনটা আমাকে দেখতে হবে। শিবালিক পর্বত শ্রেণী, দেখো তোমাদের এইটি শিবালিক পর্বত শ্রেণী, ছবি আঁকা আছে, ঠিক আছে? নর্মদা নদী, ওকে, এই দেখো এটি নর্মদা নদী, এই কলমটিকে ব্যবহার করে তোমাদের দেখায়। এটি শিবালিক, এটি নর্মদা নদী, ঠিক আছে? একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ঠিক আছে? এই দেখো এটি একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, হ্যাঁ, এইটি, ওকে। পেট্রোরসায়ন শিল্প, ঠিক আছে? সুন্দরবন, এই তো সুন্দরবন, তোমরা জানো এইটা আমাদের সুন্দরবন, এই হাইলাইটারটি দেখায়, এটা সুন্দরবন। তারপর চিল্কা হ্রদ, এইটি হচ্ছে চিল্কা হ্রদ। তারপর তোমাদের আছে 10 ডিগ্রি চ্যানেল, এই দেখো 10 ডিগ্রি চ্যানেল। তারপরে তোমাদের আছে পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এই দেখো পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। একটি চা উৎপাদক অঞ্চল, এই তো দেখতেই পাচ্ছ চা উৎপাদক অঞ্চল তোমাদের এখানে লেখা আছে। করমণ্ডল উপকূল, এটি হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল, ঠিক আছে? এই সাইডটি হচ্ছে করমণ্ডল উপকূল লেখা আছে।
একটি শুল্ক মুক্ত বন্দর, এই দেখো এখানেও একটি শুল্ক মুক্ত বন্দর দেওয়া আছে। ঠিক, এবার দেখো এই ছবিটাই তোমরা এরকম আঁকবে, যেমন দেওয়া আছে সেই রকম আঁকবে, কিন্তু এই যে ম্যাপটা আছে তার উল্টো সাইডে তোমরা এইরকম করে লিখে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে শিবালিক পর্বত, নর্মদা নদী, দেখুন ছবিটাই এরকম দেওয়া ছিল, নর্মদা নদী, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মানে যেমন চিহ্নটা দিবে তার পাশে, তারপর সুন্দরবন, ঠিক আছে, চিল্কা হ্রদ, 10 ডিগ্রি চ্যানেল, পেট্রোরসান শিল্প, চা উৎপাদক অঞ্চল, ঠিক আছে, করমণ্ডল উপকূল, শুল্কমুক্ত বন্দর, যেমন ছবিটা ওখানে তোমরা দিবে ম্যাপটায় সেরকম এইখানে লিখে দেবে, হলে এটি খুব সুন্দর লাগবে তোমাদের এবং তোমরা খুব বেশি নাম্বার পাবে। আর আমি চাই তোমরা খুব বেশি নাম্বার পাও, তাই তোমাদের বলবো তোমরা খুব সুন্দর করে উত্তরটি লেখো পরীক্ষায়। আর আশা করছি আমি তোমরা এই পরীক্ষায় 100তে 100 তুলো, আর এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুকে শেয়ার করে দাও যাতে তারাও 100তে 100 তুলে, নাইবা 199 98 তুললেও কোনো খারাপ নাই। তাহলে আমার স্নেহ তোমাদের সাথে আছে, তোমরা পরীক্ষাটি খুব সুন্দরভাবে দাও। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটি শেষ করছি।